আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকেও আমি তোমাদের সামনে রেয়ামিলের সমাধান নিয়ে হাজির হয়েছি। আজকে যে রেয়ামিলটি সমাধান দেখানো হবে সেটা প্রফেসর পরেশ চন্দ্র মণ্ডল ওনার বই থেকে সমস্যা 14। এটা কিন্তু পুরাতন এডিশনের একটি বই। আজকের প্রতিষ্ঠানটি সেবা দানকারী প্রতিষ্ঠান। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই। জনাব সালাহ উদ্দিন একজন আইনজীবী 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে তার হিসাব বই থেকে নিম্নলিখিত উদ্ধৃতগুলো পাওয়া গেল। আমরা প্রতিটা লেনদেনের ব্যাখ্যা সহকারে এখানে উপস্থাপন করব। রেয়ামিলের মৌলিক যে সূত্র, রেয়ামিলটি করার জন্য যাবতীয় ব্যয় এবং সম্পদ সমূহ ডেবিট দিকে যাবে এবং আয় দায় মালিকানা সত্ত্ব ক্রেডিট দিকে যাবে। কারণ এই জাতীয় ব্যয় এবং সম্পদের খতিয়ান করলে কিন্তু ডেবিট উদ্ধৃতই সব থেকে বেশি বের হয়, আর আয় দায় মালিকানা সত্ত্বের খতিয়ান করলে ক্রেডিট উদ্ধৃত সেটাই কিন্তু বের হয়। তো সর্বপ্রথম দেয়া আছে সেবা আয় 1,74,000 টাকা। এটা আয় হিসেবে ক্রেডিট দিকে যাবে। এরপরে দেয়া আছে উত্তোলন 50,000 টাকা। উত্তোলন কিন্তু মালিকানা সত্ত্ব, কিন্তু মালিকানা সত্ত্ব হলেও এটা কিন্তু ডেবিট দিকে যাবে, কারণ এর ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। মণিহারি ক্রয় 10,000 টাকা। মণিহারি ক্রয় কিন্তু একটি ব্যয়। ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। অনুপার্জিত সেবা আয় এটা দায় হবে। দায়টা কেন হবে? কারণ উকিল তাদেরকে কাছ থেকে সেবা নেয়ার জন্য আমাকে অ্যাডভান্স টাকা প্রদান করতে হয়। উকিল যখন টাকাটা নিলেন, তিনি কিন্তু সেবা দেওয়ার পূর্বেই টাকাটি গ্রহণ করলেন। এজন্য তার পক্ষ থেকে এই আয়টা হলো অনুপার্জিত। আর অনুপার্জিত আয় আর আয় অগ্রিম এটা একই কথা। এটা দায় হিসেবে ক্রেডিট দিকে যাবে। অনেক সময় টাকাটি সোজাসুজি নাও বসতে পারে। তো আমি যখন লেনদেনের ব্যাখ্যা দেওয়ার পরে টাকাটি বসাবো, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে খেয়াল করবে। এরপরে দেয়া আছে অফিস সরঞ্জাম 50,000 টাকা। নিঃসন্দেহে এটা স্থায়ী সম্পদ, ডেবিট দিকে যাবে।
আসবাবপত্র কিন্তু এটা স্থায়ী সম্পদ, এটাও কিন্তু রেমিলের ডেবিট দিকে দেখাতে হবে, এটা কিন্তু স্থায়ী সম্পদ। আইন বই এটা কিন্তু স্থায়ী সম্পদ, কারণ উকিল তার ওকালতি প্র্যাকটিস করার জন্য বা আদালতে মক্কেলের পক্ষে আইনি সহায়তা প্রদান করার জন্য তাকে আইনগত বা আইন সংক্রান্ত বই কিনতে হয়। তিনি এই বই কিন্তু বারবার কিনবেন না, তো যার ফলে এই আইন বইটায় তার স্থায়ী সম্পদ, এটা স্থায়ী সম্পদ হিসেবে ডেবিট দিকে যাবে। প্রত হিসাব 20,000 টাকা, প্রথম হিসাব মানে পাওনাদার, এটা চলতে দেয়, দায় হিসেবে এটা ক্রেডিট দিকে যাবে। এরপরে বেতন, বেতন কিন্তু একটি ব্যয়, নিয়মিত একটি ব্যয়, কারণ তিনি তার অফিসে যে কর্মচারী রেখেছেন তাকে প্রতি মাসে বেতন দিতে হবে, এটা ব্যয় হিসেবে ডেবিট থেকে যাবে। এরপরে বিজ্ঞাপন 8,000 টাকা, বিজ্ঞাপন কিন্তু ব্যয়, তাহলে বিজ্ঞাপনও কিন্তু ডেবিট দিকে যাবে। এরপরে প্রারম্ভিক মনিহারি 4,000 টাকা, এটা কিন্তু এই আমাকে ডেবিট দিকে দেখাতে হবে, তবে কখনোই সমাপনী মনিহারি র্যামেলে কিন্তু আসবে না। এরপরে সমাপনী মনিহারি 8,000 টাকা আসবে না, মূলধন 1,00,000 টাকা মালিকানা সত্ত্ব হিসেবে এটা ক্রেডিট দিকে যাবে। এরপরে চেম্বার ভাড়া 24,000 টাকা, তিনি তার যে নিজস্ব চেম্বার ভাড়া নিয়েছেন প্রতি মাসে ভাড়া প্রদান করতে হয়, এটা ব্যয় হিসেবে ডেবিট। আয়কর 35,000 টাকা, তাকে আয়কর প্রদান করতে হয়। আমরা জানি যে আয়করটা এটা আসলে মালিকানা সত্ত্ব কিন্তু হ্রাস পায়, তাই না? মালিকানা সত্ত্ব হ্রাস পায়, এটা মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়ার কারণে তার ব্যক্তির আয়ের পরে কিন্তু এটা কর দিতে হয়। তবে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ক্ষেত্রে একটি নিয়ম আছে, আয়করটাকে সাধারণত ব্যক্তির আয়ের পরে যেহেতু কর দিতে হয়, এটা ব্যয় ধরতে হয়, এটা র্যামিলের ডেবিট দিকে দেখাতে হবে।
বার সমিতিতে চাঁদা, তিনি যে সমিতিতে চাঁদা দিয়ে থাকেন, এটা হলো তার সদস্য হিসেবে তাকে দিতে হবে প্রতি মাসে। এই চাঁদাটাকে ব্যয় হিসেবে ডেবিট দিকে দেখাতে হবে। মক্কেলদের আপ্যায়ন বাবদ ব্যয় প্রতি ১০০০ টাকা, এটা ব্যয় হিসেবে ডেবিট দিকে যাবে। শিক্ষার্থীরা এটা সমাধানটি গ নম্বরে দেখাতে বলেছে, এটা মিলের সমাধান। তো ক এবং খর সমাধান আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এখন দেখি আমাদের রেয়া মিলটা মিলে যায় কিনা। 50 এবং 10 60,000 টাকা, যোগ 50 30 80 10 90,000 টাকা, যোগ 30 আর 8 30 4 42,000 টাকা, যোগ 24,000 টাকা, 35 আর 8 যোগ 43,000 টাকা, যোগ 25,000 টাকা। আমি যোগফলটি আবারও করছি, দেখি। 50,000 টাকা যোগ 10,000 টাকা, যোগ 50,000 টাকা, যোগ 30,000 টাকা, যোগ 10,000 টাকা, যোগ 30,000 টাকা, যোগ 8,000, যোগ 4,000, যোগ 24,000, যোগ 35,000, যোগ 8,000, যোগ 25,000, 2,84,000 টাকা। আমার ডেবিট থেকে যে টাকাটি এসেছে 2,84,000 টাকা, এবার ক্রেডিট থেকে 1,74,000 যোগ 30,000, যোগ 20,000, যোগ 1 লক্ষ, 3,24,000 টাকা এখানে এসেছে। ক্রেডিট থেকে 3,24,000। আমার কিন্তু উত্তরে এই 3,24,000 টাকা কিন্তু দেয়া আছে। তারপরও আমি আরো একবার যোগ করে দেখি আমাদের তথ্যটি সঠিক আছে কিনা। 50,000 যোগ 10,000 যোগ 50,000 30,000 যোগ 10,000 যোগ 30,000 যোগ 8,000 যোগ 4,000 যোগ 24,000 35,000 8,000 25,000, 2,84,000 টাকা। ডেবিট থেকে আমাদের ঘাটতি হলো 40,000 টাকা। আমরা একটু অ্যামাউন্টটি মিলিয়ে নিই। উত্তোলন 50,000, মনেহারি 10,000, প্রাপ্য সেবা আয়। আচ্ছা আচ্ছা, শিক্ষার্থীরা এখানে একটি লেনদেন আমাদের বাদ পড়ে গিয়েছে, প্রাপ্য সেবায় 40,000 টাকা। আমি এটা শেষে দেখাচ্ছি।
এইভাবে আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে রেয়ামিলে কোনো লেনদেন অন্তর্ভুক্তকরণে বাদ পড়েছে কিনা। যদি বাদ না পড়ে যায় তাহলে আমাদের যদি তখন অনিশ্চিত হিসাবটা আসে তখন আমরা দেখাতে পারবো। এখন যদি এখানে কোনো লেনদেন বাদ না পড়তো তাহলে এই দুইয়ের পার্থক্যটাই আমরা ধরতাম অনিশ্চিত। তাহলে এখানে প্রাপ্য সেবার পরিবর্তে আমাদের লিখতে হতো অনিশ্চিত বা গরমিল হিসাব। কিন্তু আমার অগোচরে যেহেতু লেনদেনটি বাদ পড়ে গিয়েছে, আমি যখন রিচেক দিলাম সেই অ্যামাউন্টটা 40,000 টাকা, সুতরাং আমার রেয়ামিলের দুদিক কিন্তু মিলে গিয়েছে। তাহলে 3,24,000 টাকা। এই হলো শিক্ষার্থী তোমাদের এই রেয়ামিলের সমাধান। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমি আগামীতেও তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ।